সুপ্রিম কোর্টের তিরস্কার ও নির্বিকার দুকান কাটা পশ্চিমবঙ্গ সরকার। একটা নির্বাচিত রাজ্য সরকার দায়বদ্ধ যা রাজ্যের মানুষের কাছে, তারা কতখানি নির্লজ্জ, কতখানি বেপরোয়া এবং কতখানি দুর্নীতি প্রবণ হলে এই এসএসসি মামলায় এভাবে অযোগ্যদের পক্ষে লড়ে যেতে পারে, তার প্রমাণ গতকাল আরো একবার পাওয়া গিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্য সরকার এবং এসএসসির দাবি খারিজ করে দিয়েছে। 2016 সালের যে মূল ব্যাপারটা কি হয়েছে একটু খোলসা করে বলা দরকার। প্রথমে 2016 সালের যে মূল মামলা, মূল নিয়োগ হয়েছিল, তার তো 28,000 নিয়োগের পুরোটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়া শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। গড়াতে 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 গিয়ে শেষ পর্যন্ত যা হয়েছে তা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, বিচারপতি সঞ্জীব খান্না তখন প্রধান বিচারপতি, তারা কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলেন, সমস্ত নিয়োগ খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য বলা হলো, যারা নির্দিষ্ট করে টেইন্টেড নন, দাগি বলে চিহ্নিত নন, তারা চাকরি করে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু ওটাই সর্বশেষ সীমা। তারপরে তার মধ্যে নিয়োগ করতেই হবে, নতুন করে পরীক্ষা নিয়োগ করতে হবে। সেই পরীক্ষা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আজকে হচ্ছে 22শে আগস্ট। আজ থেকে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 9-এর সাথে 16 দিন পরে 7ই আগস্ট প্রথম পরীক্ষা। 9, 10 এবং 10, 11 এর জন্য, 11, 12 এর জন্য দু দফায় দুদিন পরীক্ষা হবে। একটা পরীক্ষার দিন ধার্য করা হচ্ছে 7ই সেপ্টেম্বর, একটা পরীক্ষার দিন ধার্য করা হচ্ছে 14ই সেপ্টেম্বর। মনে রাখা দরকার, সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে ডিসেম্বর হচ্ছে কিন্তু সীমা। তারপরে ওই শিক্ষকরা চাকরি করতে পারবেন না। তার আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, শুধু পরীক্ষা নেওয়া নয়, পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ নেওয়া, প্যানেল তৈরি করা, পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই অবস্থায় রাজ্য সরকার নতুন যে বিধি অনুসারে এবার নিয়োগ করছে, তাতে বিজ্ঞাপন দিয়েছিল যে কি জাতীয় বিধি অনুসারে স্নাতক স্তরে অন্তত 50% নম্বর থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিকই এখনকার বিধি, কিন্তু 16 সালে এই বিধি ছিল না। 16 সালে 45% নম্বর পেলেই, সেকেন্ড ডিভিশন পেলেই অ্যাপ্লাই করা যেত, এবং সেইভাবে অ্যাপ্লাই করে অনেকে চাকরি করছেন এখনো পর্যন্ত। এবং তারা কিন্তু ঘুষ ঘাস দিয়ে চুরি করে দুর্নীতি করে চাকরি পাননি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। তো তাদের একটা অংশ যাদের 50% নম্বর নেই, তারা আবেদন করেছিলেন এই মর্মে সুপ্রিম কোর্টে যে তাদের বঞ্চিত করা হচ্ছে। সুপ্রিম কোর্ট তাদের দাবি বহাল রেখেছে, বলেছে যে 16 সালে যে বিধি অনুসারে নিয়োগ হয়েছে সেই বিধি অনুসারে নিয়োগ করতে হবে। প্রফেশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে প্রায় সকলকেই। সুপ্রিম কোর্ট বলেছে দরকার হলে এদের জন্য 10 দিন পিছিয়ে দিন নিয়োগ প্রক্রিয়া, 10 দিন বাড়তি সময় দিন এদের নতুন করে আবেদন করার জন্য। কি গোলমেলে ব্যাপার বলুন তো, 16 দিন পরে পরীক্ষা, এখন বলা হচ্ছে 10 দিন পিছিয়ে দিতে। 7 এবং 14ই সেপ্টেম্বর পরপর দুটো রবিবার পরীক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ তারা নিশ্চয়ই ক্যালেন্ডারটা একবার দেখছেন। 14ই সেপ্টেম্বরের পরের যেটা রবিবার 21শে সেপ্টেম্বর, সেটা এবছর মহালয়া, পুজো শুরু হয়ে যাচ্ছে। ওই সময় পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা নেওয়া সম্ভব? পুজোর থেকে টানা চলবে 1 মাস, কালী পুজো পর্যন্ত। অক্টোবর মাস পেরিয়ে যাবে প্রায়। ওদিকে ডিসেম্বরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে, নিলে রাজ্যে স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ, বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন যথার্থই বলেছে রাজ্য সরকারকে, আপনারা আপনাদের ব্লু হোয়াইট বয়েজ, ওই দাগীদের, অপরাধীদের
দুর্নীতিগ্রস্তদের, তাদের বাঁচানোর জন্য এখনো লড়ে যাচ্ছেন। শকিং, ট্রুলি শকিং। বিচারপতি বলেছেন যে ভাবা যায় না, যত কম কথা বলা যায় নি ততই ভালো। একবার এই প্রসঙ্গে একটু স্মরণ করা দরকার কেন এই ২৮,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। ব্যাপারটা কিন্তু অনেকের কাছে পরিষ্কার নয়। খুব স্পষ্ট করে ২-৩টি বাক্যে আমি একবার বলার চেষ্টা করছি। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের পর যা কিছু কাগজপত্র জমা পড়েছে, কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে সমস্ত কিছু বিচার বিবেচনা করে উচ্চ আদালত, হাইকোর্টেই কেসের মেরিট বিচার করেছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টা দেখেছে ঠিকঠাক হয়েছে কিনা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রেখেছে, সুতরাং সেটাই আদালতের রায়। সেই রায় কিন্তু এই ২৮,০০০-এর মধ্যে একজনকেও নির্দিষ্ট করে দুর্নীতিগ্রস্ত নন বলে চিহ্নিত করা যায়নি। কিছুকে, সংখ্যাটা এই মুহূর্তে আমার মনে নেই, বেশ কয়েক হাজারকে চিহ্নিত করা গিয়েছে। তারা নানা রকম ফ্রডুলেন্ট প্র্যাকটিস, কেউ পরীক্ষা দেননি, কেউ খালি ওএমআর শিট জমা দিয়েছেন, এইভাবে তারা চাকরি পেয়েছেন। তাদের সুপ্রিম কোর্ট চিহ্নিত করে দাগি বলেছে, তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলেছে। রাজ্য সরকার কিন্তু, তারা ফর্ম ফিল আপ করেছেন কিনা তা এসএসসি বা রাজ্য সরকার কিন্তু এখনো খুব স্পষ্ট করে বলেনি। কেন এদের চিহ্নিত করা গেল না? পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছিল ওএমআর শিট, যেটা মেশিনে পড়া যায়, মাল্টিপল চয়েস কোশ্চেন, যে জায়গাটা কালো করে দেওয়া হলো সেটা মেশিন রিডেবল, অর্থাৎ মানুষকে খাতা দেখতে হয় না, মেশিনে ঢুকিয়ে দিলে সে আলো তার মধ্যে পাস করছে কিনা সেভাবে পড়া যায় যে এটা ঠিক উত্তর কি ভুল উত্তর। মূল ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছিল। কেন? কেউ জানে না। সেই ওএমআর শিটের কপি সংক্রান্ত তথ্য গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে সিবিআই বলেছিল যে এরা দুর্নীতিগ্রস্ত, এরা নয়। রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু সেই যুক্তি মানেনি। তারা আইনের আশ্রয় নিয়েছিল। প্রতিদিন যে আইনজীবীদের ফি লক্ষ লক্ষ টাকা, তাদের ফি দিয়ে রাজ্য সরকার এবং রাজ্য সরকারই এই প্রতিষ্ঠানগুলো, কথায় বলা হয় স্বায়ত্তশাসিত, আসলে সকলেই জানে এগুলো রাজ্য সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান, ধামাধরা প্রতিষ্ঠান, স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ। তারা ধারাবাহিকভাবে বলে এসছে, এই আইনজীবীরা বলে এসছেন এই এভিডেন্স গ্রাহ্য নয়, কারণ এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স নয়। আমাদের দেশের আইন অনুযায়ী প্রাইমারি এভিডেন্স একমাত্র গ্রাহ্য। অর্থাৎ কিনা, আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে, আমার যদি স্কুল থেকে যখন মাধ্যমিক পাস করেছি সেই সময়কার অ্যাডমিট কার্ডের লেখা ডেট অফ বার্থটা যদি জন্মের প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়, তাহলে আদালতে লাগবে সেই অরিজিনাল সার্টিফিকেটটা, অরিজিনাল অ্যাডমিট কার্ডটা। তার ফটোকপি, তার ছবি গ্রাহ্য নয়। রাজ্য সরকার বা রাজ্য সরকারি স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ যদি সিবিআই তদন্ত মেনে নিত, তাহলে কিন্তু এই যোগ্যদের চাকরি যেত না। প্রথম কথা মনে রাখা দরকার, কেন বলছি দোকান কাটা রাজ্য সরকার, ওই যোগ্যদের বাঁচানোর জন্য কিন্তু রাজ্য সরকার চেষ্টা করেনি। বরাবর এই যোগ্য অযোগ্য মিশিয়ে রাখা হয়েছে। বারবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট একই কথা বলেছে যে, বারবার সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার একই কথা বলেছে যে কাকড় আর চাল বাছাই করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না। রাজ্য সরকার যেটাকে বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন যে ওই ব্লু হোয়াইট বয়েজ, রাজ্য সরকারের পেয়ারের ছেলে, রাজ্য সরকারের প্রিয় পাত্র যারা, বলে পাত্রীও আছেন অবশ্যই, তাদের বাঁচানোর জন্য কাকড় যাতে পাস হয়ে যেতে পারে, কাকড় যাতে বেছে আলাদা না করা যেতে পারে, রাজ্য সরকার আর বারবার চাল আর কাকড় মিশিয়ে গেছে। সেই জন্যই বলছে দোকান কাটা এখনো চেষ্টা করে যাচ্ছে, এবং আর গতকালও তিরস্কৃত হয়েছে।
কতবার স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলায় কতবার হাইকোর্টে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ধাক্কা খেলো, তিরস্কৃত হলো, যে ভাষায় বিচারপতিরা বললেন, এরপরেও কিন্তু বিন্দুমাত্র আক্ষেপ, বিন্দুমাত্র দোষ স্বীকার করার লক্ষণ দেখা যাচ্ছে না। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকার ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে অযোগ্যদের, অপদার্থদের বাঁচাতে, এবং তার ফলেই কিন্তু যোগ্যরা শাস্তি পেয়েছে। মাঝে 16 থেকে 25 এত বছর পরীক্ষা হতে পারেনি, অন্তত 2 বছরে একবার তো পরীক্ষা হতেই পারত। তার জন্য কিছু চাকরি প্রার্থী আবেদন করেছিলেন যারা আগেরবার পরীক্ষা বসেননি, তাদের স্বাভাবিকভাবে তারা বঞ্চিত হচ্ছেন, কারণ তাদের চাকরির বয়স পেরিয়ে গেছে। যারা চাকরি করতেন এবং যোগ্য, তাদের জন্য সুপ্রিম কোর্ট ছাড় দিয়েছে, কিন্তু যারা আগেরবারও পরীক্ষা দেননি, তারা এই পরীক্ষা হয়তো মাঝখানে হলে দিতে পারতেন, তারা একটা আলাদা আবেদন করেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রাহ্য করেনি, সেটাও খারিজ করে দিয়েছে। কোনো অজ্ঞাত কারণে যখন কলকাতা হাইকোর্টে প্রথমেই 28,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গেল, তখন এদেরও একটা বড় অংশ ধরে নিয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে এই রায় খারিজ হয়ে যাবে। রাজ্য সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তি, রাজনৈতিক নেতা, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, তারাও ধরেই নিয়েছিল যে সুপ্রিম কোর্টে গিয়ে এটা খারিজ হয়ে যাবে। কেন ধরে নিয়েছিল? কোনো যুক্তি নেই। তাদের বিশ্বাস ছিল তারা ঠিক কাজ করছেন। বিশ্বাসের ভিত্তিতে তো মামলার রায় হয় না, মামলার রায় হয় তথ্যের ভিত্তিতে। আপনাদের মনে থাকার কথা যে যখন সুপ্রিম কোর্টে 28,000-এর চাকরি চূড়ান্ত হয়ে খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, তখন তার কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করলেন। তাতে প্রচুর চাকরি প্রার্থী ছিলেন, প্রচুর অন্য মানুষও ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি করে অনেকগুলো প্ল্যানের কথা বলেছিলেন। তার মধ্যে একটা খুব আত্মবিশ্বাসী প্ল্যান ছিল, আমরা রিভিউ পিটিশন করব। আবারও কোনো অজ্ঞাত কারণে, আমি জানি না পশ্চিমবঙ্গের শিক্ষক কুল তারা মানে এত সরল বিশ্বাসী ভক্তের মতো কিভাবে তারা বিশ্বাস করেন। তাদের একটা অংশ ভাবলেন রিভিউ পিটিশনে এটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের মামলার রায় রিভিউ পিটিশনে উল্টে গিয়েছে, খারিজ হয়ে গিয়েছে। এরকম কতগুলো নজির আছে, কবার হয়েছে। এসব কথা কেউ ভাবলেন না, কেউ বিচার করলেন না। রিভিউ পিটিশন করে দেখা যাবে, রিভিউ পিটিশন নাকি একটা অপশন। সুপ্রিম কোর্ট সম্পূর্ণ উড়িয়ে দিল। মাত্র কয়েকদিন আগে রিভিউ পিটিশনে বিবেচনাই করা হলো না। অতঃপর পরীক্ষা নিয়ে এই পদ্ধতিতেই চলতে হবে। তারপরে আবার এই সর্বশেষ গতকালের যে রায় আর কি, সেই মামলার যে 50% করা হয়েছে, স্নাতক স্তরে পরীক্ষার ন্যূনতম কত নম্বর পেতে হবে, আগে ছিল 45%। অর্থাৎ ধারাবাহিকভাবে এই শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, বারবার মামলা। এই কথা আমরা বারবার বলেছি, আবারও আজকে এটা এই বলেই প্রসঙ্গ শেষ করব। এই পুরো প্রক্রিয়াটায় ক্ষতিগ্রস্ত তো অবশ্যই চাকরিহারা শিক্ষকরা, যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, চুরি চামারি ঘুষ ঘাস না দিয়ে, একে ওকে তাকে পলিটিক্যাল পার্টির দাদা না দিদি না ধরে চাকরি পেয়েছেন, তাদের প্রতি সমাজের 100% সহমর্মিতা রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরির পরীক্ষা না দিয়ে তাদের চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজ্য সরকার সুপ্রিম কোর্ট যখন 28,000 এর চাকরি বাতিলের রায় বহাল রাখলো, রাজ্য সরকার কি করলো? এক হাতে আশ্বাস, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সব রেডি আছে। অন্য হাতে চাকরি প্রার্থী শিক্ষকরা এখন আন্দোলনে বসছেন, তারা বিকাশ ভবন ইত্যাদি জায়গায় সামনে ধর্ণা দিচ্ছেন, তখন তাদের উপর পীড়ন, তার ছবি আমরা দেখেছি। এই দোকান কাটা আচরণ, এক হাতে পীড়ন,
অন্য হাতে তোষণের চেষ্টা। এই আচরণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বাংলার শিক্ষা। সোজা কথাটা হতে হলো স্কুলে পড়ানোর মতো যোগ্য শিক্ষক নেই। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে না। সরকারি শিক্ষা ব্যবস্থা ক্রমশ পঙ্গু হয়ে পড়ছে। উচ্চশিক্ষাও তাই হচ্ছে, আমরা কয়েকদিন আগেই আলোচনা করেছি। এই সমস্যার দিকে কি রাজ্য সরকারের আদৌ দৃষ্টি আছে? রাজ্য সরকার যদি দোকান কাটা না হতো, তাহলে তো রাজ্যের এই যে ক্ষতি, বাংলার মানুষের ক্ষতি, বাংলার সমাজের ক্ষতি, বাংলার যৌবনের ক্ষতি, বাংলার ভবিষ্যতের ক্ষতি, সেই কথা চিন্তা করে অন্তত কোর্টের রায় মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে স্থাপনের চেষ্টা করুন।